আজকে আপনাদের কাছে আসছে, আপনার সামনে মত বিনিময় করার জন্য, আপনাদের যে সুখ দুঃখ আজকে উনি শেয়ার করার জন্য আসছেন। আজকে উনি আপনাদেরকে আগামী দিনে নির্বাচিত হলে কি করতে পারবেন, কি করবেন, সেগুলো আমাদের সাথে আজকে শেয়ার করবেন। আজকে ওনাকে পেয়ে আমরা ধন্য, ওনাকে পেয়ে আমরা নিজেকে গর্বিত মনে করছি এবং ওনার মতন একজন সুযোগ্য নেতৃত্ব আজকে আমাদের এখানে এমপি হতে যাচ্ছেন, এমপি প্রার্থী হয়েছে। আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং উনি যে প্রার্থী হয়েছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আসসালামু আলাইকুম। আজকে সবার মাননীয় সভাপতি আমাদের অত্র অঞ্চলের সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাস, উপস্থিত সিদ্ধেশ্বরী এলাকার ভাই এবং বোন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা হলো আমরা মির্জা আব্বাসকে নিয়ে গোষ্ঠী। মির্জা আব্বাস সম্বন্ধে আমার বলার মতো ধৃষ্টতা নাই, কারণ উনি নিজে একটা ইনস্টিটিউশন। উনি পূর্ত মন্ত্রী থাকাকালীন উনি রমনা পার যেই ওয়াকওয়ে এবং অন্যান্য সমস্যার সমাধান করেছেন এবং উনি রেগুলার প্রাতঃভ্রমণ করতেন। উনি যখন দেখতেন যে এখানে হাঁটার অবস্থা খুবই খারাপ, তখন এগুলার ব্যবস্থা উনি করিয়ে দিয়েছেন। এছাড়াও মতিঝিল কলোনি দুরবস্থা এগুলো ভেঙে নতুন করে করার উনি পরিকল্পনা দিয়েছিলেন। সেটা তো হলো আমাদের বাইরের অংশ। আমাদের সিদ্ধেশ্বরীতে আপনারা তো অনেকেই জানেন না, উনি সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের ছাত্র ছিলেন। তো সেই সুবাদে উনি আমাদের সিনিয়র ভাই। তো ওনার কাছ থেকে আমাদের আশা অনেক কিছু। সিদ্ধেশ্বরী এলাকা, ভেন্ডিঘাট এলাকার প্রত্যাশা আব্বাস ভাইয়ের কাছে অনেক কিছু, কারণ আব্বাস ভাই সাধারণপুর খুব বেশি দূরে না, হেঁটে গেলে 5-6 মিনিট লাগবে। তাহলে ছোটোকালে হয়তো ওনার স্কুল সময় তো এই এলাকায় উনি কাটিয়েছেন। এখন হয়তো কর্মব্যস্ততার কারণে, রাজনৈতিক কারণে উনি দূরে থাকেন। তা আমি আমাদের যে লোকাল সমস্যাগুলো সেগুলো নিয়ে কিছু আলোকপাত করছি। সিদ্ধেশ্বরীতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান। তা আমাদের বিজ্ঞানসা স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এছাড়া মগবাজার বালিকা বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি আছে। এখানে আমরা যে এই সমস্যার সম্মুখীন হই, প্রথমত সমস্যা হলো যানজট। স্কুল চলাকালীন, কলেজ ইউনিভার্সিটি চলাকালীন যানজটের প্রতিষ্ঠা নগর আমরা এলাকাবাসী চলাফেরা করতে পারি না। গাড়ি বের করতে হলে সিদ্ধেশ্বরী থেকে রমনাঘাট থানা পর্যন্ত যেতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। এছাড়াও হকারদের দৌরাত্ম্য, হকারদের প্রচণ্ড রকমের দৌরাত্ম্য, এদেরকে কে বা কারা বসায়, এগুলা আমরা চলাচলের জন্য অসুবিধা হয় এবং এদের কারণে চুরি ছিনতাই ডাকাতি এগুলো হয়। আমরা আশা করবো, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি আগামীতে আমাদের সাংসদ হবেন। আমরা ধরেই নিলাম উনি আগামীতে আমাদের সংসদ হবেন, কারণ ওনার সমকক্ষ কেউ নাই এই এলাকায় ওনাকে টক্কা দেবে। সেই সুবাদে আমাদের প্রত্যাশা উনি আমাদের এই সকল সমস্যা আছে, সমস্যাগুলি আন্তরিকভাবে বিবেচনায় নেবেন এবং চেষ্টা করবেন সমস্যাগুলো সমাধান করতে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত হয়েছি। এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ এই এলাকার সিদ্ধেশ্বরী বেলি রোড এর স্থানীয় মানুষজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য দেব না আজকে, শুধু এতটুকু বলবো, শরফুদ্দিন সাহেবের কথার সাথে তাল মিলিয়ে যিনি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের দোয়া নেওয়ার জন্য, ইনি এই এলাকারই ভূমিপুত্র, সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এটা হয়তো আমরা অনেকেই জানি না, শাহজাহানপুরের স্থানীয় মানুষ। আমাদের দুর্ভাগ্য যে গত অনেকটা দিন আমরা কিন্তু কোনো স্থানীয় সংসদ সদস্য পাই নাই। এই প্রথমবার যিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের দোয়া চাইতে, তাকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারি, তাহলে প্রথমবারের মতো একজন স্থানীয় মানুষকে আমরা এমপি হিসাবে পাব। তো সেজন্য উনি একজন নতুন মানুষ নয়, অত্যন্ত পরিচিত মুখ। বৃহত্তর ঢাকা মহানগরীর সফল একজন মেয়র, 2 বারের মন্ত্রী, এমপি মন্ত্রী, সবই ছিলেন। যাই হোক, তা আমি
আশাবাদী যে আমার এলাকার ভাইরা আগামী দিনে যে নির্বাচন আসছে, গত 18 বছর 20 বছরে আপনারা ভোট দিতে পারেন নাই। সম্ভবত এই আগামী নির্বাচনে আপনারা আশা করা যায় যে ভোট দিতে পারবেন, এবং সেই মূল্যবান ভোট আজকে যে উপস্থিত আমাদের প্রধান অতিথি একটু পরে বক্তব্য দিবেন, তাকে জয়যুক্ত করার জন্য আপনারা অবদান রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সভাপতির কোনো বক্তব্য থাকে না ধন্যবাদ দেওয়া ছাড়া। সেই জন্যই আমার ছোট ভাই সর্বদিন বুদ্ধি করে মির্জা আব্বাস সাহেবের আগে আমার কিছু বলার সুযোগ সৃষ্টি করতে, সেই জন্য তাকে ধন্যবাদ। এই যে মাঠটি দেখতেছেন, এই মাঠের বিচরণ দিয়েই আব্বাস আর আমার স্কুল জীবন শুরু। আমরা দুইজনেই সিদ্ধেশ্বরী স্কুলের ছাত্র ছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে চলে যাই। যাই হোক, এখানে আমি বিভিন্ন বক্তার বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। তারা এখানে বিভিন্ন সমস্যার কথা বলেছে এবং আব্বাস সাহেবের কাছে সমাধানের দাবি জানিয়েছে। আমি বলি, যে লোক দাবি মেটাবে তাহলে তাকে কি করতে হবে? তাকে তাহলে নির্বাচিত করতে হবে। আমি মনে করি যে দাবি দেওয়াটা তখনই সফলভাবে মোকাবেলা করা যাবে যখন তাকে আমরা নির্বাচন করে ক্ষমতা অর্পণ করব। তাহলে আমার সভাপতি হিসেবে আমার একটাই অনুরোধ, দেখেন, ও মির্জা আব্বাসের সাথে আমার সম্পর্কটা প্রায় বোধহয় 65 বা 70 বছরের কাছাকাছি, তাই না? তো এরকম একটা সম্পর্কে নিয়ে আমি দাবি জানাচ্ছি যে আমার মনে হয় যদি আমরা তাকে সত্যি সত্যি নির্বাচন করে দিতে পারি, তবে দাবি দেওয়া যে কথাগুলো এখানে উচ্চারিত হচ্ছে সেগুলি নিয়ে সমাধানের একটা পথও আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। কারণ আব্বাস সাহেব শুধু এমপি না, যে দল থেকে উনি নির্বাচন করবেন এই দল ইনশাআল্লাহ আশা করা যায় আপাতত সমস্ত হিসাব নিকাশে আগামী দিনে ক্ষমতাসীন দল। এবং এখানে হয়তো ক্ষমতায় বা নির্বাচন করার স্বার্থে কিছু সাংগঠনিক তৎপরতা বা সাংগঠনিক আপোষ বা সমঝোতা কোনো দলের সাথে করতে হবে, সেটা নির্বাচন স্ট্যাটিস্টিক্স হিসাবে নেবে দল, কিন্তু মূল দল থাকবে বিএনপি, আর তার থেকেই প্রতিনিধিত্ব করবে মির্জা আব্বাস। আমি এখানকার উপস্থিতি সবাইকে অনুরোধ করব যে আমাদের দাবি দাওয়াকে সমাধান করার লক্ষ্যে চলেন আমরা ঐক্যবদ্ধভাবে মির্জা আব্বাসকে এখান থেকে ভোটে জিতিয়ে দিয়ে মনোনীত করে দিই। তাহলে আমরা মনে করবো যে আমাদের একটা পথ সুগম হবে। এবং মির্জা আব্বাস সাহেব যেহেতু এই এলাকার ছাত্র ছিলেন, এই স্কুলেরই ছাত্র ছিলেন, কাজে সঙ্গত কারণেই আমি মনে করি তার কিছু দায়িত্ব আমাদের এই এলাকার মধ্যে এলাকার জন্য তার আছে। তার শিক্ষা জীবনটা এই প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছিল। সেই দাবি নিয়েও আমি আব্বাসকে বলবো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে কামিয়াব করবে। আশা করলে যে এইখানে যে যোগগুলো কথা বলে গেছে, আরেকটি কথা, আমি যদিও এখন খুব সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত না, কিন্তু তারপরও বেশ কিছু ছেলে পেলে আমার কাছে কিছুটা দুঃখ প্রকাশ করেছে। এখানে যে কমিটিটা হয়েছে, এই কমিটিতে অনেকগুলো তৈরি নেতা কর্মী তারা বঞ্চিত হয়েছে। আমি অনুরোধ করব, আর দল আমাদের, কমিটি আমাদের, যারা বঞ্চিত তারাও আমাদের, এই আমাদের মধ্যে কোনো বিভেদ থাকুক এটা আমি চাই না। আমি চাই আব্বাস, তুমি এই ব্যাপারটা একটু নিজের দায়িত্ব নিয়ে দেখো। যারা এখানে ত্যাগ স্বীকার করেছে, যাদেরকে জায়গা সম্পত্তি বিক্রি করেই রাজনীতি করতে হয়েছে, এমন সব ছেলেমেয়েরা যখন বঞ্চিত হয় তখন তারা অনেক বেশি কষ্ট পায়, দুঃখ পায়, এবং আগামীতে যারা আন্তরিকভাবে রাজনীতি করতে চায় তারা নিরুৎসাহিত হয়। আমি সেই শক্তিকে খুঁজে বেড়াচ্ছি যে শক্তি নিঃস্বার্থভাবে দলের জন্য, দেশের জন্য কাজ করবে। আমি চাই তারা যেন বঞ্চিত না হোক, তারা যেন তোমার দ্বারা সমাদৃত হয়ে সত্যিকার অর্থে কর্মী হিসেবে তারা যেন কাজ করার সুযোগ পায়। সকলকে ধন্যবাদ। আমার
শ্রদ্ধেয় সভাপতি মহসিন ভাই, উপস্থিত মঞ্চের বিশিষ্ট এই এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত এখানে এসে খুব ভালো লাগছে, অত্যন্ত গর্ববোধ করছি এই কারণে মঞ্চে আমি যখন এখানে আসি ভাবতেছিলাম কাউকে পাবো কিনা পরিচিত। মহসিন তো আছেই, পরিচিত আছে। আমার ধরেন এখন যে আমাদের আয়োজন করেছে শরফুদ্দিন, আমার পরিচিত। কিভাবে পরিচিত সেটাও শরফুদ্দিনের মরহুম বাবা, আমার সদ্য আমি নানা বলতাম, সিরাজ সাহেব ক্যাপিটাল কর্পোরেশনের মালিক, আমরা একসঙ্গে কমিশনার ছিলাম। আপনাদের যাক আমি এর আগে বলতে পারি যে আমি এখানে এসে দেখলাম যে আমি অত্যন্ত আল্লাহর রহমতে আমি অত্যন্ত ভাগ্যবান। অন্য কোনো প্রার্থী এসে সম্ভবত আর এরকম পাবে না, যেই আসুক, আমি জানি না কি আসবে। এখানে যারা উপস্থিত আছেন মোটামুটি সবাইকে বহু আগে থেকেই চিনি। আল্লাহ তাআলা আমাকে এই বছর এই বয়স পর্যন্ত বাঁচার সুযোগ দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনাদেরকেও বাঁচার সুযোগ দিয়েছেন। আমি সবাইকে চিনতে পারলাম এখানে এসে। মহসিন ভাইয়ের আমি একসঙ্গে পড়াশোনা করতাম, পাশে খন্দকার শহীদ ছেলে। উনি তখন সম্ভবত আমি জানি না এখন বয়স কত, 70। ওনার বাবার সঙ্গে আমার চাচা রাজনীতি করতো। সেটা হলো মাননীয় সাহেব বিডি মেম্বার ছিলেন, শহীদ সাহেব বিডি মেম্বার ছিলেন, আমার বাবা দুইবারই ছিলেন। আবার এখানে যারা আছেন, ডাক্তার রুমি, আমরা আগে স্কুলে পড়তাম, স্কুলে মহসিন কিন্তু আমরা স্কুলে পড়তে বলেছি, আরো অনেকে এখানে আছেন, সামনে অনেকে আছেন। এরকম কিন্তু পরিচিত আর কেউ পাবে না কোনো প্রার্থী এসে। হয়তো পাবে নতুন করে পরিচিত হয়েছে, বাট এই যে মহসিনের 65 বছর 70 বছরের আমাদের সম্পর্ক পুরনো, এরকম কেউ বলতে পারবে না। আমার পরে আর সম্ভবত কেউ বলতে পারবে না। তো এই জন্য আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এখানে আমার সামনে যারা আছেন অনেকেই আমাকে চেনেন, কিন্তু আমার সঙ্গে জানেন না। কথাকে ঠিক বললাম? কিন্তু ওনারা কিন্তু আমাকে চেনেন, আবার আমার সঙ্গে জানেন। অনেকেই আছে নতুন প্রজন্ম, যাদেরকে আজকে জেনজি বলা হয়, জেনারেশন জেড। এরা তো আমাকে চেনেও না, জানেও না। একটা মুসিবতের মধ্যে পড়েছে ওদেরকে নিয়ে। এত বাচ্চা বয়স, এরা কোথেকে আসলো মির্জা আব্বাস, কে মির্জা আব্বাস, কোনো আগ্রহ নাই, যারা কোনো আগ্রহী নেই। তো এদের সঙ্গে পরিচিত হওয়াটা এখন একটা ডিফিকাল্ট এবং হওয়া দরকার, কারণ এরা আগামীতে সামনে নেতৃত্ব দেবে, সামনে আসবে। তো আমি এটা বলতে চাচ্ছি যে এই এলাকায় আমি কিন্তু নতুন না। এই এলাকাটাকে আমি যেভাবে চিনি, এই সদস্যরাকে, এই এলাকার রাস্তাঘাট, অলি গলি, এরকম কিন্তু আমার যারা সামনে আছেন তারা হয়তো অনেকেই জানেন না, চেনেনও না। কারণ অনেকেই নতুন আসছেন, হয়তো 20 বছর আগে আসছেন, 25 বছর আগে আসছেন। কিন্তু আমি এলাকার অবস্থাটা 50 বছর আগে কি ছিল সেটা আমি জানি, 60 বছর আগে কি ছিল সেটা আমি জানি। কারণ আমি যখন শিশু স্কুলে পড়ি, যখন ভর্তি হই, তখন বয়স আমার সম্ভবত 6 কি 7 হবে। এখানে একটা ক্লাস ছিল, এখানে ছিল একটা টিনের ঘর ছিল, এটাকে বলা হতো বেবি ক্লাস। অর্থাৎ তৎকালীন সময় নার্সারি ছিল না, বেবি ক্লাস বলা হতো। আমার বড় বড় পড়তো এখানে, আমি সঙ্গে আসতাম, তো ওই ক্লাসে আমি বসতাম। তারপরে এখান থেকে আমরা গেলাম আমরা শিশু বয়েজ স্কুলে। ওই স্কুলটাতে তখন ছিল টিনের ঘর ছিল। তো ওখানে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হাই স্কুলে চলে যাই। এছাড়াও এই এলাকায় আমার অনেক বন্ধু বান্ধব ছিল, সারাদিন মোটামুটি ঘোরাফেরা করতাম। তো মোটামুটি অনেক বন্ধু বান্ধব তৈরি হয়েছিল এলাকায়। এখন অনেকেই নাই, কেউ করেছেন, কেউ এলাকা ছেড়ে চলে গেছেন, কেউ অসুস্থ আছেন। তো এলাকায় অনেক শুকর যে আমি এখন যারা আছি এখানে, এদেরকে আলাদা হাত দিয়েছেন, আরো হাত দিক, সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। তো প্রিয় ভাইরা, আমার ধারণা
আমি আপনারা জানেন হয়তো আমি 1977 সালে আমি 77 সাল 26 বছর বয়সে আমি কমিশনার হয়েছিলাম। বাংলাদেশের সর্বকনিষ্ঠতম কমিশনার আমি ছিলাম ওই সময় 1977 সালে 27শে সেপ্টেম্বর সম্ভবত নির্বাচনটা হয়েছিল, যেখানে খন্দকার সাহেব উনিও পার্টিসিপেট করেছিল সেই ইলেকশনে, আল্লাহ সিরাজ সাহেব, আল্লাহ মাজিদ সর্দার সাহেব, খলিল সর্দার সাহেব, সোহান সর্দার, সামাদ সর্দার, সব সর্দারদের মধ্যে আমি একমাত্র খুব জুনিয়র একজন কমিশনার ছিলাম। এতে আমার একটা লাভ হয়েছে কি জানেন, ওনাদের সঙ্গে মিটিংয়ে বসতাম, ওরা আলাপ আলোচনা করতো, গল্প করতো, শুনতাম, জানতাম ওই সম্পর্কে। ওই সময় অনেক কিছু শিখেছি ওনাদের কাছ থেকে। আমাদের ওই সময় একটা সিস্টেম ছিল, প্রত্যেক কমিশনের সাথে বাসায় প্রতি মাসে একবার করে একটি মিটিং হতো এবং ভালো খাওয়া দাওয়া আয়োজন হতো। ওই দিনটা অপেক্ষা থাকতাম যে কবে এই মিটিংটা হবে, সকলের বাসায়। আমি কিন্তু আবারও বলছি, আপনাদের অনেকেই আপনারা চেনেন না, এই যে বললাম না, অনেকে আমাকে চেনে, আমার সাথে জানেন না। আল্লাহ মাজিদ সর্দার নাম শুনছেন? মাজিদ সর্দার উনি হলেন ঢাকার প্রবীণ একজন বলতে পারেন সামাজিক নেতা ছিলেন। এই মাজিদ সর্দার সাহেবকে সবাই চিনত ঢাকা, ঢাকা হোটেলের মালিক এবং মরহুম হানিফ সাহেবের হানিফ সাহেবের শ্বশুর, উনি বিএনপি করতেন এই আমাদের সর্দার সাহেব। একই সঙ্গে সিরাজ সর্দার সাহেব, খলিল সর্দার সাহেব, যারা খলিল সর্দার লালবাগের, সিরাজ সাহেব আপনার কলতাবাজার, সোমান সাহেব ছিল কায়েততলি বোধহয় জায়গাটার নাম, সামাদ সাহেব ছিল কলাবাগান, এরকম বহু। সবাই বয়সে আমার ছিল অনেক বড় ছিল। তো আল্লাহ রহমত আমি পাস করে গেলাম। তখন আমি পাস করছি, তখন গাজী গোলাম থেকে পাস করেছে, ওল্ড টাউন থেকে আরো কিছু ছিল আমাদের, আমার চেয়ে একটু বেশি বয়স। তো সেই সুবাদে আমার একটা ধারণা যে আমি এই ঢাকা শহর সম্পর্কে যতটুকু জানি, আমার পর আর কেউ ততটুকু বলতে পারবে না। আমার ধারণা যদি লিখে না যায় কেউ, তাহলে এরকম মৌখিক সামনাসামনি ঢাকার ওই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কেউ বলতে পারবে না। ঢাকার মেয়র হিসেবে আমার সর্বোচ্চ বিজয় ছিল, আমি সব জায়গায় যেতাম। আপনারা কি জানেন যে ঢাকা শহরের একটা নাম ছিল এক সময়? কি নাম ছিল বলেন তো? মসজিদ নগরী। মসজিদ নগরী ছিল ঢাকা শহর। আরেকটা ছিল, এটা অনেকেই জানেন না, ভুলে গেছেন, পুকুরের শহর। পুকুর, ঢাকা শহরে পুকুর ছিল, অসংখ্য পুকুর ছিল। এই যে আজকে আপনাদের ঢাকা শহরে জলাবদ্ধতা হচ্ছে, এখন তো অনেকে অনেক সমস্যার কথা বললেন, আমি সমস্যাগুলো বলি। এই সমস্যা কিন্তু আমাদের নিজের সৃষ্ট। এই যে যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে আমার মনে হয় এখান থেকে বোধ হয়, যদি আমি ধরি 20 থেকে 25 ফিট 30 ফিট দূরে থেকে পুকুরটা ছিল। এখানে একটা পুকুর, রাস্তার পাশ ঘেসে পুকুরটা ছিল। মাঝে মাঝে রাস্তার পাশ ভেঙে পুকুরে পড়ে যেত। এখানে পুকুরটা ছিল, এখানে। আর পুকুরে ভরাট হয়, তখন আমার কিছু করার ছিল না, কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি যে পুকুরটা কেন ভরাট হচ্ছে। বাইতুল মোকাররম মসজিদ, এখানে পুকুর ছিল না, কিন্তু বিশাল বড় একটা ডোবা ছিল। আমাদের এলাকার এবং অন্যান্য এলাকার সমস্ত আবর্জনা ময়লা ওখানে ফেলা হতো একসময়। আজকের যে বাইতুল মোকাররম মসজিদ, তো যাই হোক, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এটাও পুকুর ছিল। আপনারা কেউ দেখেছেন? কেউ দেখেন নাই? এটা পুকুর ছিল। এই যে আপনাদের পাশে বিজয়নগর বদির স্কুল, এটাও পুকুর ছিল। বদির স্কুলটা ছিল উপরে, মাঝের সামনে ছিল পুকুর, ভরাট হয়ে গেছে। এরকম সারা ঢাকা শহরে শত শত পুকুর ছিল, যে পুকুরগুলো ভরাট হয়ে গেছে। ফলে ঢাকা শহরে পানি জমায়, যাওয়ার জায়গা নাই। আমি আরেকটা বলি আপনাদেরকে, এই যে রাজারবাগ পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইনের চারিদিকে 4টা পুকুর ছিল। বিভিন্ন পুকুর নাম ছিল বিভিন্ন রকম। 4টা নাম ছিল, পদ্ম পুকুর, তারপর গোলাপ পুকুর, এগুলো সব ভরাট হয়ে এখন 2টি পুকুর আছে। একটা ওই কর্নারে, আর একটা হলো এই যে আস্তাবলের পিছনে,
একটা হ্যাঁ আমাদের পাশের পিছনে একটা ওই পুকুর দেখাই যায় না, মানে ভিতরে আমি জানি আর সিনিয়র পুকুর এখানে একটা আছে। তো ঢাকা শহরটা মোটামুটি পুকুরে ভরার ছিল, খুব সুন্দর ছিল ঢাকা শহর এক সময়। আজকের যে সমস্যাগুলো আপনার হয়েছে, এই সমস্যা একদিনে সৃষ্ট না। আমি যখন কমিশনার ছিলাম তখন এই সমস্যার কথা শুনেছি, আমি যখন মেয়র ছিলাম তখন এই সমস্যা দেখেছি। তবে মেয়র থাকা অবস্থায় আমি কঠোরভাবে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছিলাম। হাতে ক্ষমতা ছিল, মানুষজনের উপরে কন্ট্রোল ছিল, মানুষজনের উপরে মানুষজন এত বেপরোয়া ছিল না তখন। এখন তো মানুষজন বেপরোয়া হয়ে গেছে। তো আপনাদের এই যে সিদ্ধেশ্বরী দিয়ে চৌরাস্তাটা এখন, এখানে কি এখনো পানি জমে বৃষ্টি আসলে? জমে না? আমি যখন মেয়র ছিলাম তখন এখানে আমি প্রথম যখন পানি দেখি, আমি কিন্তু পানিটা সরিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছিলাম। বৃষ্টি হলে এখানে পানি হতো না, এটাও আপনারা জানেন না। এখন কি হয়েছিল এখানে, আমি খুব হিসাব করে চিন্তা করে দেখলাম যে আমি যখন সিদ্ধেশ্বরী স্কুলে পড়ি, এই রাস্তা দিয়ে বাসায় যেতাম। প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়ে যেতাম, যখন বৃষ্টিতে ভিজে, মানে ছোটবেলায় বৃষ্টিতে ভিজে একটা অভ্যাস ছিল আমাদের, বৃষ্টিতে ভিজতাম, তখন কিন্তু এই রাস্তায় পানি দেখি নাই। আমার মনে পড়লো, মেয়র থাকা অবস্থায় মনে পড়লো যে এখানে আমি পানি দেখি নাই, এখন কেন পানি জমবে? ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি নিয়ে আসছি এখানে যে পানি জমছে কেন, এটা শেষ বন্ধ করেন। পানির জমার কারণটা বের করলাম কিভাবে। এই শান্তরের পানি কোথায় যেত, কোন দিকে পানি বের হয়, কোন দিকে রাস্তা ছিল জানেন আপনারা? কেউ বলতে পারবেন? ট্রেনটা দেখেন, ট্রেনের মুখটা হয়তো দেখেন, পানিটা কোথায় যায় এটা আপনারা দেখেন না। এই পানিটা এখান থেকে আমি দেখলাম যে পানিটা এখান থেকে ওই যে বিজয়নগর হয়ে সামনে গেলে কালভার্ট রোড আছে একটা, ওখানে একটা বিশাল বড় কালভার্ট ছিল, এই খাল ছিল, কালভার্ট ছিল না, খাল, অন্তত 100 ফিট তো কমপক্ষে হবে চড়া খাল ছিল। এখান থেকে পরিবার থেকে শুরু করে বিজয়নগর হয়ে একেবারে শীতলক্ষা পর্যন্ত চলে গেছে ফকিরাপুরে। তো এই খালটা বন্ধ করে এখন কালভার্ট করা হয়েছে। আবার আমরা সবাই কালভার্টের মধ্যে এখন সমস্ত ময়লা আবর্জনা কালভার্টের ভিতরে ফেলি, ব্লক হয়ে যায়। তো আমি এখান থেকে যেটা বলছিলাম যে আমার ইঞ্জিনিয়ারকে বললাম যে পানিটা ওখানে যাওয়ার কথা, ওখানে ফেলেন। তো আমার কথা বললো যে স্যার, এই পানিটা বেসিক্যালি যাইতো এখান থেকে সোজা রাজাবাগ পুলিশের পাশ দিয়ে মূল রাস্তা ছিল এটা, আমাদের বাড়ির সামনে দিয়ে বেরোতো, আমাদের সাজারপুর দিয়ে পানিটা গিয়ে খিলগাঁও পানি দেখছে পড়তো, খিলগাঁও খালে পড়তো। এটাকে আমি ডাইভার্ট করে, ওদিকে যাওয়ার রাস্তা নাই আর বন্ধ হয়ে গেছে, আমি ডাইভার্ট করে এটাকে আমি ওই খালের মধ্যে ফেলি। ফলে পানি একেবারে শেষ হয়ে, পানি ছিল না, এখন পানি জমে। কারণ ওই ড্রেনটার যত্ন আমরা কেউ নিই না। সিটি কর্পোরেশন বলেন, সরকার বলেন, এলজিআরডি বলেন, কেউ নেয় না, কারণ কার কত খরচ নাই। আমরা সময় আসলে, আজকে আমি কথা বলতেছি, অনেক লম্বা কথা বলতে পারবো আপনাদের সামনে, কিন্তু কাজটা করবো কিনা, করতে পারবো কিনা, সে ক্ষমতা আছে কিনা, এটা কিন্তু আমি এখনো জানি না। এটা হলো পানি সরানোর কথা বলছি। তবে হ্যাঁ, ঢাকা শহরের চারিদিকে আগে ধরেন এই যে আপনার আফতাবনগর দেখেন, এখন 101 বনশ্রী, আফতাবনগর, তারপর উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সমস্ত জায়গায় মাটি ভরাট করে আমাদের পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা এই কথাগুলো কেউ কখনো তুলি না, কেউ কখনো বলি না। এখন আসবো, আমি আসবো, আরেকজন আসবে, হ্যাঁ ভাই সমস্যার সমাধান করে দেবো, কিন্তু করবে কিভাবে জানি না। ঢাকা শহরটা ছিল খুব বাছাই করে এই ঢাকা শহরকে রাজধানী করা হয়েছিল সেই মোগল আমল থেকে। কেন? সুন্দর ঢাকা শহর, চারিদিকে নদী। মোগলরা কিন্তু নদী পছন্দ করতো, জলাবেষ্টিত এলাকা পছন্দ করতো। দেখেন আপনি খেয়াল করে
ইতিহাস বলবে এটা। ঢাকা শহরের চারদিকে কিন্তু নদী ছিল, দক্ষিণে বুড়িগঙ্গা, পশ্চিমে তুরাগ, উত্তরে তুরাগ, পূর্বে শীতলক্ষা, 12 নদী, সব কিছু ছিল ঢাকা শহর। সুতরাং ঢাকা শহরে পানি জমার কোনো কারণ ছিল না। এই কারণ অবহেলা, অযত্ন সৃষ্টি হয়েছে। সুতরাং এটাকে আমাদের ঠিক করার মতো ব্যবস্থা করতে হবে। এটা হলো আসল কথা। সমস্যার সমাধান করতে হবে, সমস্যার নিয়ে আলাপ করে লাভ নেই। আরেকটা হলো আপনাদের যেটা নাকি ইতিমধ্যে আবার আসছে, এই বলছে আমাকে তখন বললো, এই যে ফুটপাতের দোকান চলাচল অযোগ্য হয়ে গেছে, একটা অসম্ভব অবস্থা ঢাকা শহরে চলাফেরা করা। এটা নিয়ে অনেক কথা বলা যাবে, আমি বলতে চাই না। কথা হলো এই সমস্যার সমাধান করতে হবে। কারণ আমি যখন, আপনাদের মনে পড়বে, ফুটপাত কিন্তু এই সমস্ত এলাকায় ছিল না কোনোদিনই। ছিল কোথায়? একমাত্র গুলিস্তান, নবপুর এলাকায় ফুটপাতের দোকান দখল হয়ে গেছিল। আমি মেয়র থাকা অবস্থায় কঠিনভাবে এই ফুটপাত মুক্ত করেছিলাম। ফলে আমি যখন মেয়র ইলেকশন করি 1994-এ, তখন এই ফুটপাতের এই লোকগুলা আমার যে তারা মিছিল করেছিল, পদত্যাগের দাবিতে, ভোট না দেওয়ার দাবিতে তারা মিছিল করেছিল। না, আমি তাদেরকে সরিয়ে দিয়েছিলাম। এখন যেই সরকারি আসুক, এই ফুটপাত সরানো কোনো কঠিন কাজ না, শুধু একটু শক্ত হতে হবে। প্রশ্ন আসবে যে তাইলে লোকগুলো যাবে কোথায়? আমার জবাব হলো, যেখানে ছিল সেখানে যাও। ওরা যেখানে ছিল সেখানে যাবে। আমরা আমদানি করে দাওয়াত দিয়ে এদিকে কেন আনবো বলেন তো? আপনি খেয়াল করেছেন, এই যে আজকে ব্যাটারি চালিত, তথাকথিত ব্যাটারি চালিত রিক্সা কত মারাত্মক মানুষের জীবনহানি ঘটছে প্রতিদিন। কম বেশি সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। ব্যাপকভাবে এদেরকে মানে এদেরকে মনে হয় পুনর্বাসন করা হয়েছে ঢাকায়। আইন নাই, কানুন নাই, ট্যাক্স দিতে হয় না, খাজনা দিতে হয় না। সুতরাং যারা গাড়ি চালান তাদের ট্যাক্স দিতে হয়, রোড ট্যাক্স, মুখ ট্যাক্স, মুখ ট্যাক্স, এতে কোনো ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স নাই, খাজনা নাই, কিছু নাই। তো এখন যাই হোক, আজানের সময় হয়ে গেছে, আমিও শেষ করব। তো আমি আপনাদেরকে সমস্যার সমাধানের মিথ্যা আশ্বাস দিতে চাই না। যেগুলো সম্ভব সেগুলো সময় মতো ইনশাল্লাহ করে ফেলবো, কোনো অসুবিধা নেই। কারণ এই এলাকার সঙ্গে আমার সম্পর্কটা, আমার আত্মার সঙ্গে আমার সম্পর্ক, আর বাইরে থেকে আসি নাই। এই জন্য আমি আসছি যে আপনারা দয়া করে যদি আমাকে জয়যুক্ত করেন, একটু ভোট দেন। শুধু আপনারা না, আপনারা যারা আসছেন আমি জানি আপনারা আমাকে ভোট দেবেন। কিন্তু এই যারা বসা আছেন, আপনারা যদি আমার জন্য একটি করে ভোট আদায় করতে পারেন কারো কাছ থেকে, সেটা হবে আমার জন্য একটা চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। আপনার সকলে মিলে যদি বলেন না ভাই আপনার সাথে একটা ভোট দিয়ে, সেও একজনকে বলবে, তো এটাই হবে আমার একটা চরম লাভ। আরো কিছু আসবে আপনার এখানে, যারা ধর্মের নামে কথা বলবে এবং বলে, এদের কাছ থেকে সাবধান থাকবেন, একটু দয়া করে সাবধান থাকবেন। এরা সুন্দর সুন্দর ধর্মের কথা বলে, কিন্তু কাজ করার সময় কিন্তু সাংঘাতিকভাবে খারাপ কাজগুলো এরা করে, সাংঘাতিক খারাপ কাজ করে। দেখেন এরা কিন্তু, আমি এই যে কালী মন্দির, এই যে কদিন আগে পূজা হলো না, সিদ্ধেশ্বরী মন্দির, কালী মন্দির, এর আমাদের ছোটবেলা কিনেছি। ওখানে কালী মন্দিরের পাশে একটা বট গাছ ছিল, এখনো আছে। ওই বট গাছে ঘুরে দিব, সবাই আড্ডা মারতাম, ক্লাস ফাঁকে দিয়ে, স্কুল ফাঁকে দিয়ে আড্ডা মারতাম আছে ওই সময়। অনেক আগে কথা বলছি, 58, 59। তো এখন এই মন্দিরটা আমিও গেছি, কই আমি তো পূজা করি নাই, আমি তো মূর্তির সামনে গিয়ে আমি তো আমার বক্তব্য শুরু করেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আমি বক্তব্য শেষ করেছি কুল আল্লাহ সূরা দিয়ে। এতে আমার ভোট কমলো না বাড়লো আমার দেখার কোনো প্রয়োজন নাই। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান ধর্ম পালন করবে, তাই বলে ওখানে গিয়ে আমি গীতা পাঠ করবো। ওই যিনি ওখানে গিয়ে গীতা পাঠ করলেন, সাতক্ষীরাতে গীতা পাঠ করেছে, আবার একজন বলতেছে বিষ্ণু কৃষ্ণ, কি বিষ্ণু কৃষ্ণ
ঈসা, মুসা, এরা নাকি সব এক, সব শান্তির ধর্ম নিয়ে আসছে এরা সব। আবার কি দুঃসাহস এদের, এরা আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করেছে। এর পাশাপাশি আমি একসঙ্গে বললাম না এই কারণে, টেলিভিশনে আসতেছে তো এটাকে কাট পিস করে আবার দিয়ে দিবে, মির্জা আব্বাস উল্টাপাল্টা কথাবার্তা বলছে, বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন নাম নেয়, আমি যদি এখন বলি হযরত মুহাম্মদ, আপনারা সবাই মনে মনে নিশ্চয়ই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলেছেন। তো এখন এরা বলে কি ভিন্ন ভাষায়, এই ঈসা, এই মুসা, এই মুহাম্মদ। কি যখন একটা ভোটের জন্য, আমি কি ভোটের জন্য গিয়ে গীতা পাঠ করবো, আমি প্রণাম করব? আমার ধর্মকে খাটো করে আমার অন্য ধর্মের ভোটের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আমি বলেছি কুরআন সূরা পড়েছি, এর মধ্যে শব্দ আছে লাকুম দিনকুম ওয়ালিয়া দিন। আমি বলে দিলাম যে ভাই আমি সূরা পড়ছি, কলমা পড়ছি, এটা হলো আমার দায়িত্ব আমি মুসলমান হিসেবে, আপনার আপনার দায়িত্ব পালন করেন, আমার কোনো অসুবিধা নেই। আবার একজন বলে কি জানেন, ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম কোনো ধর্মের নাম না। আপনি বক্তব্য শুনছেন না নাকি? যা সোশ্যাল মিডিয়া দেখেন বুঝবেন, মাওলানা সাহেব বলতেছেন ইসলাম কোনো ধর্মের নাম না। তো এটারও জবাব আছে, ইসলাম একটা ধর্মের নাম, কিন্তু এটার নাম কি না, এটা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, তারা তাদের কাছে বললে চলবে। যারা পড়ে তাদের সামনে কি কথা বলা যাবে? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে পরিষ্কার লেখা আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আমার ধর্মের নাম ইসলাম, পরিষ্কার। তো এটা যদি কোনো মুসলমান না পড়ে থাকে, যদি না জেনে থাকে, তাহলে তো আমি আর কি বলবো, এটা বলার কিছু নাই। যাই হোক, তো এই ধরনের ধর্মের লেবাস পরে বাড়িতে বাড়িতে মহিলাদেরকে পাঠিয়ে আমার মা বোনদেরকে বিভ্রান্ত করছে ওরা। আপনারা হয়তো শুনছেন এটা, বাসা বাসা কিন্তু ওদের 2-4 জন মহিলা যায়, ইসলামের দাওয়াত দেয়, আবার ভোটের কথাটা বলে। আরে ভাই গিয়ে প্রথমে বলেন না ভোটটা চাই, ভোট নিতে আসছি, দয়া করে একটা ভোট দিয়ে শেষ। দাওয়াত দেওয়ার দরকার কি? মুনাফিকের কাজটা কি? আমি এখানে আপনার এখানে আসছি কি জন্য আসছি? আগে কখনো আসেনি, আজ কখনো আসলাম, ভোটের জন্য আসছি, এটা বাস্তবতা। তো এত কথা করার প্রয়োজন নাই। আমি এখানে যেটা আমি আপনাদের বলতে যাচ্ছি সেটা হলো ভাই, আমি আপনাদের কাছে ভোটটা চাই অনেকটা অধিকারের মতো করে, অনেকটা দাবির মতো করে, যে এলাকার লোকের কাছে আমার একটা দাবি আছে। আমি যে সকালবেলা আগে, এখন যাই না, 2006 সালের পর থেকে এই বেল রোড দিয়ে আমি রমনা পার্কে হাঁটতে যেতাম। তো তারপর থেকে আমার গ্রেফতার হয়ে গেলাম, পরে আর হাঁটতে যাওয়া হয় না। তো রমনা পার্কে, এই রমনা পার্কে আসছে যে উন্নয়নটা দেখতেছিলাম, যান তো রমনা পার্কে আপনারা কেউ রমনা পার্কে যান? যারা যান, এই যে রমনা পার্কের গেটটা দেখতেছেন না, মেইন গেট, এই গেটটা কিন্তু আমি করিনি, গেটে করেছিল আওয়ামী লীগের নাসিম সাহেব। শুধু গেটটাই করছিল, আর কিচ্ছু করে নেই। ভেতরে আপনি দেখবেন মহিলারা, আমরা গেটে ঢুকলেই বাদিকে মহিলারা বসে, একটা শেড আছে, এই শেডটা আমি করে দিয়েছি। যে করা শেড দেখবেন ওখানে সবগুলো আমার হাতের করা। একটা শেড আছে না বলে চম্পাকলি, ওই শেডটা আমি মেয়র থাকা অবস্থায় করেছিলাম, না মন্ত্রী থাকা অবস্থায় করেছিলাম চম্পাকলি। আর অন্যগুলো যেগুলোতে ওই যে কিছু আছে, ওই যে যেটা মাঠের মাঝে, নাম করে বলে গেছি, হ্যাঁ উষা। তো সমস্ত শেড কিন্তু আমার করা, বাথরুমগুলো আমার করা। বাথরুম করেছিলাম কেন? হঠাৎ করে একদিন দেখি আমি যখন যাচ্ছি, এক মহিলা খুব দ্রুত গতিতে এদিকে ফেরত আসতেছে, হয়তো আশেপাশে কোথাও থাকতে উনি বয়স্ক মহিলা, কিন্তু উনি আর ধরে রাখতে পারেননি, রাস্তায় তিনি ওনার মানে কাপড়টা নষ্ট হয়ে গেছে। দেখি আমার খুব কষ্ট হলো। আমি ঠিক তারপর দিন বাথরুম করা শুরু করলাম। একটা করলাম ওই কর্নারের মধ্যে, আমি ঠিকানা বলে দিচ্ছি, শেয়ারটনের কর্নারে একটা, বটগাছের নিচে একটা, আর ওই কর্নার একটা যেখানে লেকটা আছে, লেকের পাশে কর্নার একটা। তো এই ইনস্টিটিউটের বাড়িতে করলাম একটা, না ইনস্টিটিউট না, এটা হলো ওই যে ওই যে একটা লেক আছে, একটা ব্রিজের মতো, কালপাটার মতো আছে, এখন আসছে আমি জানি না। তো ওখানে করলাম একটা।
তো এগুলো প্রয়োজনীয় তাকে করা হয়েছে, এগুলো কিন্তু কেউ দাবি তোলে নাই, আমার কাছে কেউ দাবিও করে নাই। সুযোগ ছিল, মন্ত্রী হয়েছিল, আলাদা সুযোগ নিশ্চয় করে দিয়েছে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, আবার আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে কিনা তাও আমি জানি না, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে অসুবিধা আপনারা দয়া করে, আমি যেটা বলছিলাম যে নিজেরা একটা ভোট আমাকে দিয়েন, কারণ আমি যে কাজ করেছি তার কিছু প্রমাণ আছে, তার প্রমাণ কিন্তু আছে। আর যারা সে করবে তার কোনো প্রমাণ নাই। অনেকে বলেন কি জানেন, যে এইবার একবার আমাদের সুযোগ দেন, বা এই সুযোগ নিয়ে আপনারা কি করবেন এইটা তো আমরা জানি, আমাদের অভিজ্ঞতা আছে। তো সেই কি বলে ওটাকে 47-এ দেখেছি, 47 সালে দেখেছি, 71-এ দেখেছি, 86-এ দেখেছি, আপনারা সুযোগ পেলে কি করেন। তো কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না, পরিচিত যারা আছে দয়া করে তাদের সেই সুযোগ দেন, দেখা যাক আগামীতে আমরা কি করতে পারি। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি, আমার বক্তব্য ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থনা করছি, দয়া করে আমার ক্ষমা করবেন, এবং আগামী দিনে যদি আপনারা একটা ভোট দেন কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি যদি একটা দিনে ভোট আমার জন্য আদায় করতে পারেন কার কাছ থেকে, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পাচ্ছেন না, একটু সামনে আসবেন, চাবি হোসেন ভাই পাচ্ছেন ওখান থেকে? ক্যামেরা আছে। শামিম ভাই,